সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গাইডে। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হয়েছি দেশ বিদেশের সবশেষ খেলার খবর নিয়ে আলোচনা করব বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে। আর এই আলোচনা করতে স্টুডিওতে আমার সাথে আছেন তুষার ইমরান, কোচ এবং সাবেক ক্রিকেটার, এবং আমি আপনাদের সাথে আছি সাফায়েত মৃদুল। আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে আমরা দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো একবার দেখে নিতে চাই। দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো। দর্শক, আগেই বলছিলাম আমরা আলোচনা করব বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে, এবং আমাদের সাথে আছেন তুষার ইমরান। চাইলে আপনারাও আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তুষার ইমরান, শুরুতেই বলি যে ব্যক্তিগতভাবে গতকালকে যে গল টেস্ট ড্র হয়েছে, আপনি কতটুকু সন্তুষ্ট আর কি? না, এক্সপেকটেশন ছিল যে না, ম্যাচটা মনে হয় জিততে পারি আর কি। যদি কিনা আমরা ওইভাবে রিড করতাম যে না, আমরা কখন ছাড়বো, কত ঘন্টা ব্যাটিং করব, মানে লাস্ট ডেতে, সেখানে আমরা হয়তো বা একটু ক্যালকুলেশনে ভুল করেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যদি ফোর্থ ইনিংসে অপোনেন্ট টিমকে ব্যাটিংয়ে পাঠান, তাহলে 250 চেস করা কিন্তু এত ইজি না এগেনস্ট আস। মানে বোলিং লাইনটা কিন্তু আমাদের যথেষ্ট খারাপ না, ভালোই আছে মোটামুটি। যেহেতু নাইম প্রথম ইনিংসে 5টা উইকেট পেয়েছে, তাইজুল ভালো বোলিং করেছে, দুজন পেসার আছে। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যদি একটু আর্লি ছাড়তে পারতাম, যদিও বৃষ্টি একটা ফ্যাক্ট, যদি আর্লি একটু ছাড়তে পারতাম। সেটা তো অনেক বড় বেশি সময় ছিল না যতটুকু। তারপরে আপনার যদি প্ল্যান থাকতো যে না, আপনি নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পরে আপনি ডিক্লেয়ারে যাবেন, তাহলে কিন্তু একটা চান্স থাকতো, হোপ তো থাকতো। এন্ড অফ দ্য ডে কিন্তু আমরা 5টা উইকেট ফেলে দিয়েছিলাম। সাথে যদি হতো না ধরেন, তারপরে যদি ওই আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার ভিতরে আমরা আরও 2-3টা উইকেট নিতে পারতাম, তাহলে তো না একটা থাকতো যে না, আমরা যদি পুরা ডে পেতাম তাহলে হয়তো বা ম্যাচটা জিততে পারতাম। একটা আফসোস তো থেকে যায় এন্ড অফ দ্য ডে। সেটাই বলছিলাম যে যদি নাজমুল হোসেন শান্ত 100 করার পরে ছেড়ে দিতাম আমরা, তাহলে কিন্তু 1 ঘন্টা সময় থাকতো অ্যাটলিস্ট, বৃষ্টি যতই বাধা হোক না কেন। তো এইখানে আমরা মনে হয় যে একটু মানে আপনার ক্যালকুলেশনে একটু ভুল করেছি আমরা। সেটা নিয়ে কিন্তু ব্যাটারদের যে অ্যাপ্রোচ, সেটা নিয়েও কিন্তু একটু সমালোচনা হচ্ছে। আমরা হয়তো দেখলাম যে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন নাজমুল শান্ত, তবে মানে এখন যেই তার স্ট্রাইক রেট, সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে 50-র মতো স্ট্রাইক রেট। তো এই, আর আমরা যদি একই সাথে প্রাথম নিশাঙ্কার দেখি, সেই জায়গায় 73 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। তো বাংলাদেশের ব্যাটাররা যদি একটু স্ট্রাইক রেট বাড়িয়ে ব্যাট করতে পারতো, তাহলে কিন্তু বাংলাদেশের মানে জয়ের স্বপ্ন আর একটু জোরালো হতো কিনা। দেখুন, এমন একটা উইকেটে খেলা হচ্ছে গলে, যে এখানে যে কোনো একজন ব্যাটার মানে রান করবেই, একজন দুজন ব্যাটার রান করবেই। সো আমরা মানে প্রথম দিন থেকে যদি শুরু করেন, আপনি যদি একটুখানি অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু প্রথম ডেতে আমরা খারাপ রান করিনি, অলমোস্ট 300-র কাছে রান করেছি, তাই না? সো মানে 3 করে রান রেট অনেক রান আমার কাছে যেটা মনে হয়েছে। বাট সেকেন্ড ডেতে যে আমরা ব্যাটিংটা করেছি, আমার কাছে মনে হয়েছে ওইখানে একটু স্লো হয়ে গেছি। আপনি যদি পরপর মানে পুরা সেকেন্ড ডে তো আমরা অলমোস্ট মানে ব্যাটিংয়ে করেছি পুরা দিনই, সেখানে যদি আপনি 2 দিন কম্পেয়ার করেন, তাহলে আপনার রান রেট চলে আসে 250। মানে একদিন 300 করলাম, আর একদিনে হয়তো বা 250 করলাম, রান তো 500-র কাছে গেছে 2 দিনে আমরা। তাহলে কত করে আসলো? 250 ওই হিসাব করে থেকে। হ্যাঁ, শ্রীলঙ্কায় একটু ফাস্ট ক্রিকেট খেলেছে, একটু কুইক ক্রিকেট খেলেছে, তারা একটু এগ্রেসিভ ক্রিকেট খেলেছে। আবার টেস্ট ক্রিকেটটাই তো এরকমই, যে আপনাকে কেউ না কেউ তো একজন ধরতেই হবে হাল। কিন্তু মডার্ন ডে থেকে একটু পরিবর্তন, মানে একটু এই টেস্টে যে অ্যাপ্রোচ, যে মেজাজটা, সেটা একটু পরিবর্তন আনা দরকার কিনা। সেকেন্ড ইনিংসে হয়তো বা একটু আনা দরকার ছিল, বাট ফার্স্ট ইনিংসে দ্য ওয়ে আর ব্যাটিং, আমার কাছে যেটা মনে হয়েছে আর্লি 3টা উইকেট পড়ার পরে যে দুইজন একটা বড় একটা পার্টনারশিপ দিয়েছে, সেটাও কিন্তু দরকার ছিল। আপনি আবার যদি ওইখানে যদি শান্ত কিংবা মুশফিক আউট হয়ে যেত, তাহলে ভেরি ডিফিকাল্ট ছিল আমাদের জন্য 500 রান করাও, তাই না? পিছনে শুধু অনলি জাকির আলী, অনেকেই ব্যাটিংয়ে পারে, কিন্তু টেলের ভিতরে কিন্তু এরকম ব্যাটিংকেও, হ্যাঁ, ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেই। যদিও মিরাজ থাকতো, তাহলে না একটা ডিপেন্ড করা যেত তারপরে। সো আমরা 500 রান কিন্তু একটা টেস্টে করা এত মানে ইজি না, হ্যাঁ, নট এ ম্যাটার অফ জোক। বাট হ্যাঁ, আমরা হয়তো সেকেন্ড ইনিংসে একটু এগ্রেসিভ ব্যাটিং করতে পারতাম, যদি আমাদের জেতার মন মানসিকতা থাকতো। আমার কাছে মনে হয়েছে যে না, জেতার মন মানসিকতা নিয়ে খেলতে হবে, এবং জেতার মন মানসিকতা থাকলে তাহলে আপনি সেকেন্ড ইনিংসে একটু আর্লি ডিক্লেয়ার করতে পারতেন। সেখানে 5 ঘন্টা যদি ওরা ব্যাটিং করতো, যতই বৃষ্টি আসুক, এর আগেও বললাম, 5 ঘন্টা ব্যাটিং করতে পারলে আপনি 5টা উইকেট ফেলেছেন, আরও 2 উইকেট তো পড়তেও পারতো, তখন একটা চান্স থাকতো না। যখন টেলেন্ডার আসতো, তখন ওই টেলের সাথে কিন্তু মানে আমাদের বলাররা যখন জাস্ট ম্যাটার অফ 1 উইকেট, ম্যাটার অফ 1 বল, 1 গুড বল। সো এই চান্সটা নেওয়া উচিত ছিল আমার কাছে যেটা মনে হয়েছে। যদি আমি ওখানে থাকতাম, তাহলে ডেফিনেটলি 250-260-তে একটা চ্যালেঞ্জিং ছেড়ে দিতাম আর কি, যেটা এটা দেখে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড, ইন্ডিয়াও করছিল আমাদের সাথে। ইন্ডিয়া কিন্তু ব্যাকফুটে থেকেই
ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল। তারপরে তাদের ভিতরে এতটাই কনফিডেন্স ছিল না সেকেন্ড ইনিংসে বাংলাদেশ পারবে না, সো আমরা ওদের থেকে পিছনে থেকেই কিন্তু আমরা মানে ডিক্লেয়ার করেছিল, তারপরে তো ম্যাচটা জিতেছে। সো ওই জিনিসটা আমাদের ভিতরে মনে হয় একটুখানি ঘাটতি ছিল। আপনি জাকির হাসানের কথা বলছিলেন, জাকিরের গতকালকের উইকেটটা তো মনে অবশ্যই দেখেছেন যে ওর আউটটা, মানে আমি একটু একটা কাজে মানে ব্যস্ত ছিলাম, দেখা হয়নি আর কি। মানে তার এই আউট নিয়ে আসলে অনেক প্রশ্ন জাগে যে মানে একজন স্বীকৃত ব্যাটসম্যানের কাছ থেকে এরকম শট কেন, মানে যেই সময় নাজমুল শান্ত সেঞ্চুরির জন্য খেলছেন সেই সময় তিনি মানে একেবারে মনে হয় যে উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন। না ওই যে একটা প্ল্যানিং হয়তো বা তখন একটা জাকির আলী অনেককে নিয়ে, তার হাতে অনেক শর্টস আছে, সে হয়তো বা এগ্রেসিভনেসটা দেখাবে মাঠের ভিতরে গিয়ে, এবং আর্লি কুইক রান করার যে টেন্ডেন্সিটা সেটা মনে হয়তো আমার কাছে মনে হচ্ছে গেম প্ল্যানের একটা অংশ ছিল, যে তুমি এখন যে এগ্রেসিভনেস দেখাবা এবং এখন যে একটু কুইক খেলবা, যদি উইকেট পড়েও কোনো ব্যাপার না। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে সে এই কাজটা করছে। তুষার, আমরা আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক, আপনার প্রশ্ন বা মতামত থাকলে আমাদের সাথে শেয়ার করুন এবং আপনার নাম এবং পরিচয় বলে। হ্যাঁ, হ্যালো। জি জি, আপনাদের কথা শুনতেছিলাম। তো জাকির আলী অনেক নিয়ে কথা বলতেছেন, ওনাকে নিয়ে আমার প্রশ্ন আর কি, ঠিক আছে? জি বলুন। তো মানে ওনার যে ব্যাটিং টেকনিক আর কি, এটা কি টেস্টের জন্য উপযোগী কিনা? ঠিক আছে, যেমন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল হিটার, কিন্তু অত অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা পায় না। তো অনেকের তো ব্যাটিং দেখে মনে হয় না যে ও টেস্টে ব্যাট করার মতো ব্যাটসম্যান, ঠিক আছে? ওর ব্যাট গ্রিপও তো হয় না, বিট কেমনি এভাবে ব্যাট গ্রিপ করাও তো প্রবলেম আছে, মানে টেস্টে ব্যাট করার মতন ব্যাটসম্যান মনে হয় না। তাহলে এই ধরনের প্লেয়ার টেস্টে জায়গা পায় কেমনি? ঠিক আছে, ওকে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। না অবভিয়াসলি মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে সে কিন্তু বিপদের কাণ্ডারি, আপনি যেটা বলতে পারেন না, এর যদি প্রিভিয়াস রেকর্ড দেখেন জাকির আলী অনেকে, তাহলে কিন্তু 2-3টে 50 আছে টেস্ট ক্রিকেটে এবং ব্যাক টু ব্যাক 50 আছে যদি ভুল না বলি। সো ওই ক্ষেত্রে হয়তো বা টেস্ট টিমে সে জায়গা করে নিয়েছে। এবং 7 নম্বরে ব্যাটিং করা, যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, 7 নম্বরে কারা ব্যাটিং করে, আপনি হয়তো একজন অলরাউন্ডারকে ব্যাটিংয়ে পাঠাবেন টেস্ট ক্রিকেটে স্বীকৃত, যে উনি যেটা বললেন ভালো ক্রিকেটটা ফলো করে, আমার কাছে যেটা মনে হয়েছে টেকনিক। টেকনিক নিয়ে ডেফিনেটলি কোচরা কাজ করবে, সেই ক্ষেত্রে হয়তো বা টেকনিক ইমপ্রুভ করবে ডে বাই ডে, বাট প্রিভিয়াস রেকর্ড দেখেই তাকে কিন্তু দলের সাথে দেওয়া হয়েছে যেটা মনে হয়। তো একই সাথে যদি আমরা বলি যে বাংলাদেশের যে এই ড্রটা একটু হলেও কি আত্মবিশ্বাস জুগিয়েছে কিনা, কারণ আমরা জানি যে আফগানিস্তানের কাছে হেরেছিল ঘরের মাটিতে, জিম্বাবুয়ের কাছে আফগানিস্তানের সাথে হারলো ওয়ানডেতে, সব কিছু নিয়ে আসলে একটু আত্মবিশ্বাস পেয়েছে কিনা এই ড্র? আমার কাছে যেটা মনে হচ্ছে ডেফিনেটলি আত্মবিশ্বাস তো অর্জন করবে এখান থেকে, বিকজ 500 রান করেছে ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে ভালো একটা টার্গেট দিয়েছে অপোনেন্ট টিমকে, আত্মবিশ্বাস তো ডেফিনেটলি করবে। এই ধরনের ট্রু উইকেটের ভিতরে আমার কাছে যেটা মনে হয়েছে, সলিড ব্যাটিং উইকেটের ভিতরে আপনি কী করবেন, 6টা ব্যাটসম্যান 5জন বলার নিয়ে খেলবেন, বিকজ এইখানে কিন্তু পরীক্ষা দেওয়ার মতো ব্যাটারদের কোনো নাই, যে কোনো 2-3জন ব্যাটসম্যান এই উইকেটের ভিতরে রান করবেই। আপনি 7জন ব্যাটসম্যান নিয়ে খেলছেন, আমার কাছে এটা ব্যাটিং প্যারাডাইজের ভিতরে আপনি বলারদের সংখ্যা বাড়াবেন। এইখানে বলারদের একটা পরীক্ষা দেওয়ার ব্যাপার আছে, যে না বলিং উইকেটে তো বলার ভালো করবেই, ব্যাটিং উইকেটের ভিতরে যদি স্পেশালিস্ট বলাররা ভালো করে তাহলে কিন্তু ম্যাচ জেতার একটা প্রবণতা থাকে, যেটা অপোনেন্ট টিম কিংবা আদার্স যে টিমগুলো আছে তারা করে থাকে। ব্যাটিং সহায়ক উইকেটে কিন্তু তারা 5জন বলার খেলায়, এইখানে একজন বলার যদি বেশি খেলাতে পারতো, হ্যাঁ এই সব উইকেটে আপনি ম্যাচ হারতেও পারেন, কিন্তু ড্রটা তো হতেই পারে আর কি, ন্যাচারাল। ম্যাচ জেতার জন্য খেলতে হবে, এই ধরনের উইকেটে আপনি যদি ফার্স্টে ব্যাটিং পান তাহলে এত রান করবেন, কিন্তু বোলিংটা খুব জরুরি। আমার কাছে যেটা মনে হয়েছে, একজন বলার যদি বেশি খেলাতে পারতো তাহলে ম্যাচটা জেতার। শেখ মেহেদি থাকলে হয়তো আমাদের পাল্লাটা একটু ভারী থাকতো এরকম। মেহেদি, মিরাজ তো ছিল, মিরাজ যেহেতু অসুস্থ, মিরাজ যদি থাকতো তাহলে কি নাইমের চান্সটা হতো কিনা সেটা একটা ডাউট থাকতো। হ্যাঁ সেক্ষেত্রে হয়তো বা নাইমে থাকতো, নাইম যেহেতু মিরাজ ব্যাটিং পারে, বোলিংটা তো তার, সেই জায়গায় হয়তো বা জাকির আলী কিংবা নামুল হক বিজয় যে কোনো একজনকে হয়তো বা সরিয়ে দিয়ে মিরাজকে সুযোগটা দিত, তখন তো চান্সটা একটু আরও বেশি আমাদের দিকে থাকতো, যে না আমরা হয়তো ম্যাচ জেতার জন্য খেলতেছি। এই ধরনের উইকেট আমার কাছে যেটা মনে হচ্ছে 6জন ব্যাটসম্যান 5জন বলার নিয়ে খেলানো উচিত। আর বোলিং উইকেটে 4জন বলারকে আপনি বিলিভ করতে পারেন, যে কোনো একজন হয়তো বা মমিনুল হক যে লাইক 3-4 ওভার 10 ওভার করে দিতে পারে ইসের ভিতরে, বাট এই ধরনের উইকেটের ভিতরে কিন্তু আপনার বলারদেরকে অনেকক্ষণ বোলিং করতে হয়, প্রেশারটা পড়ে তাইজুল, তারপরে নাইম কিংবা মিরাজ
যে কোনো একজন যদি থাকে তখন তারপরে ইভেন আপনার পেস বোলারদের উপরে প্রেশারটা বেশি পড়ে। প্রেশারটা রিলিজ করার জন্য ব্যাটিং সহায়ক উইকেটে 5 জন বোলার নিয়ে খেলানো উচিত আমার কাছে যেটা মনে হয়। আপনি এনামুল হক বিজয়ের কথা বললেন, যে এনামুল হক বিজয়কে নিয়ে আসলে কিছু বলার আছে কিনা, কারণ এনামুল হক বিজয় যদি আমরা দেখি আন্তর্জাতিক সার্কিটে 2013 সাল থেকে তিনি টেস্ট খেলেছেন, হয়তো বিভিন্ন সময় এই পর্যন্ত 13টা ইনিংস খেলেছেন, তার সর্বোচ্চ রান যদি দেখি 39, কিন্তু আমরা তিনি যখন ঘরোয়া ক্রিকেটে আসেন তখন কিন্তু তিনি তার ব্যাটের যে ছন্দ সেটা আমরা দেখতে পাই, কিন্তু এই অঙ্গনে কেন দেখতে পাই না, মানে ইন্টারন্যাশনালি কেন না? দেখুন, ডোমেস্টিক ক্রিকেট আমার আন্ডারেও খেলেছে সে, এনসিএল যেহেতু আমি খুলনা ডিভিশনের কোচ, সে আমার আন্ডারেও খেলেছে না, আকাশ পাতাল ডিফারেন্স। যখন সে ব্যাটিংটা করে ডোমেস্টিক ক্রিকেটে আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে যখন ব্যাটিংটা করে তখন তার ভিতরে অনেক চেঞ্জ দেখি। হয়তো বা শেকিনেস থেকে আসে, প্রেশারে থাকে যে না এখানে এসে রান করতেই হবে, বাট ডোমেস্টিক ক্রিকেট যখন খেলে 4 ডে ক্রিকেটে স্পেশালি, তখন কিন্তু অনেক এগ্রেসিভ থাকে সে। মারির বলটাই মারে, ঠেকানোর বলটা ঠেকায়, বাট এখানে গিয়ে দেখি যে অনেকক্ষণ ধরে সে সারভাইভ করে। একসময় কিন্তু সাদমানেরও এই জিনিসটা ছিল, অনেকদিন ধরে খেলার পরে খেলতে খেলতে হয়তো বা অভিজ্ঞতাটা একটু বেশি আসছে। এখন কিন্তু সাদমান আমার কাছে যেটা মনে হচ্ছে টেস্ট ক্রিকেটে সে কিন্তু স্টাবলিশ করে নিয়েছে নিজেকে। বিজয়কে সুযোগ করে দেওয়া হয়েছে, এটা বিজয়েরই দায়িত্ব যে না এখানে ভালো ক্রিকেট খেলে তাকে জায়গা করে নেওয়া। সো কিছু টেকনিকের ব্যাপার স্যাপার আছে বিজয়ের আমার কাছে যেটা মনে হচ্ছে, বাট মেন্টালি হয়তো বা সে প্রিপারেশনটা ওইভাবে আর কি আমার কাছে যেটা মনে হচ্ছে টেস্ট ক্রিকেটের জন্য সে নিতে পারেনি। বিকজ রিসেন্টলি যদি আপনি পারফরমেন্স দেখেন তার ডোমেস্টিক ক্রিকেট ওয়ানডেতে, ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, তার আগে বিপিএল হয়েছে, এই দুইটাতে কিন্তু সে অসাধারণ ব্যাটিং করেছিল সাদা বলের বলে ফরম্যাটে। সো লাল বলের ফরম্যাট কিন্তু অনেক দিন আগেই শেষ হয়েছে। অত বেশি রান না করতে পারলেও হয়তো বা অ্যাভারেজ ভালো করেছিল। আমি যেটা বললাম না, তার ফারাকটা আমি এখানে দেখতে পাই, সে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে সে একটু প্রেশারে থাকে আমার কাছে যেটা মনে হয়েছে। মানে তার কি যেহেতু সে সাদা বলে ভালো করছে তাকে আমরা লাল বলের সুযোগ দিচ্ছি, এরকম কি কিছু নাকি যে তাকে আমাদের সাদা বলের সুযোগ দেওয়া উচিত? না, দুই ফরম্যাটের ক্রিকেট তো আসলে আমার কাছে মনে হচ্ছে এটাও বিবেচনা করা উচিত যে বলে ভালো করতেছে তাকে সেই বলে সুযোগ করে দেওয়াটাই উচিত। এখন সিলেক্টররা ক্রিকেট বোর্ড বিবেচনা করবে আসলে এইভাবে সুযোগ করে দিলে হয়তো বা আমার কাছে যেটা মনে হচ্ছে ভালো হয়। লাল বলে যদি ভালো করতে থাকে তাকে কুইকলি যদি কোনো টেস্ট থাকে রিসেন্ট তাহলে তাকে লাল বলেই সুযোগ দেওয়াটা উচিত। সাদা বলে নিয়ে এসে আসলে টোটালি মাইন্ড সেট আপ কিন্তু অন্যরকম, দুই ফরম্যাটের ক্রিকেট মাইন্ড সেট আপও কিন্তু অন্যরকম লাগে আমার কাছে যেটা মনে হয়েছে। তুষার, আমরা আরও আলোচনা করবো, আমাদের একটা বিরতি যেতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিয়ন্ড নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বলছিলেন যে বিরতিতে যে জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মানে তাদের দিয়ে কিন্তু একটা সময় চেষ্টা করা হচ্ছিল যে একটা এস্টাবলিশ করানোর জন্য, কিন্তু তখন তাদের 2 ম্যাচ সুযোগ দেওয়ার পর দেখা গেল ভালো না করলে আরেকজন আনতেছে, আরেকজন যখন আসে সেও ভালো করতেছে না, মানে এইগুলোর মধ্যে একটু বের হওয়া উচিত কিনা? না, ওইটা তো বের হয়ে নতুনকে সুযোগ করে দিচ্ছে আর কি। ধরেন আপনি কতদিন ধরে সুযোগ দেবেন একজন ক্রিকেটারকে? যদি সে কন্টিনিউয়াসলি যদি খারাপ খেলতে থাকে তার অ্যাভারেজটাও কিন্তু কমে যায়, তখন কিন্তু চোখে পড়ে। লাইক এখন আনামুল হক বিজয়কে নিয়ে অনেক কথা হচ্ছে যে সে টেস্ট ক্রিকেটে অতটা পারদর্শী না, তার অ্যাভারেজটাও কিন্তু কমে আসছে। আমার কাছে যেটা মনে হচ্ছে 10-এর নিচে অ্যাভারেজ। সেই ক্ষেত্রে হয়তো বা আপনি যদি পরবর্তীতে আর একটা সুযোগ দেন, কমেন্ট্রি থেকে কিন্তু যারা কমেন্ট্রি করে তারা কিন্তু অনেক সমালোচনা করে। এই সমালোচনা থেকে যদি বেরিয়ে এসে ভালো খেলতে পারে, নিজেকে মেলে ধরতে পারে, তাহলেই না সিলেক্টররা, ক্রিকেট বোর্ড আরেকটা চিন্তা ভাবনা করবে না এই ছেলেটাকে আরেকটা সুযোগ দেওয়া যায়। আমরা হয়তো বা যাদেরকে সুযোগ করে দিয়েছি তারাও হয়তো বা লম্বা টাইমের জন্য হয়তো বা নিজেদেরকে মেলে ধরতে পারেনি, এই জন্য হয়তো বা এত চেঞ্জেসগুলো আসতেছে। এই দায়িত্বটা কিন্তু ক্রিকেটারদেরকে, যাকে সুযোগ দেওয়া হবে সে যে ফরম্যাটে হোক না কেন সেই ফরম্যাট তাকে প্রুভ করতে হবে যে না আমি ওই ফরম্যাটের জন্য বেস্ট ক্রিকেটার, তাহলে কিন্তু এত চেঞ্জটা আসে না আমার কাছে যেটা মনে হয়েছে। সো এই দায়ভারটা কিন্তু ক্রিকেটারদেরকে নিতে হবে। এইখানে কি আপনার নির্বাচকদের কোনো দায় দেখেন কিনা? না, নির্বাচক মণ্ডলী তো একটা টিম তো দিতেই হবে, তাদের পারফরমেন্স তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের পারফরমেন্স করতেই হবে প্লেয়ারদেরকে। এখন যে প্লেয়ারগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করে না নির্বাচক মণ্ডলী কিন্তু তাহলে ডোমেস্টিক ক্রিকেটে তারা যারা বেস্ট ক্রিকেটার তাদেরকেই বেছে নেয়। সো নির্বাচক মণ্ডলীরা সেটাই দেখেন। বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটের পারফরমেন্স তো দেখতে হবে আপনার। বেস্ট ক্রিকেটার, আপনি ডোমেস্টিক ক্রিকেটার যে বেস্ট খেলতেছে তাকে সুযোগ করে দিচ্ছেন, কিন্তু সুযোগটা তো সে কাজে লাগাতে পারছে না। সো এই ক্ষেত্রে নির্বাচক মণ্ডলীরা কিন্তু নতুন করে আরেকজনকে নেওয়ার চিন্তা ভাবনা করবে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা তারাই করতেছে, তারা সেটাই করতেছে।
সেই জায়গায় আমরা যদি বারবার দেখি যে তাদের যে ফিরিয়ে আনার বিষয়টা সেটা কোচদের উপর অনেকটা নির্ভর করে। আমরা যদি সালাউদ্দিন ভাইকে দলের সাথে ইনক্লুড করা হলো, অনেক আলোচনা সমালোচনা হয়েছে যে কেন বাংলাদেশে কোচ আসে না, সালাউদ্দিন ভাই আসলো, কিন্তু আসলে কোনো ইমপ্রুভমেন্ট দেখছেন কিনা আপনি আসলে? কিছু কিছু প্লেয়ারদেরকে ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট তো আসছে, বাট চ্যালেঞ্জটা তখনই আসে যখন নাকি না যে বোলিং সহায়ক উইকেটে ব্যাটাররা ভালো করতে পারে না, তখন কিন্তু কথাবার্তা আসে। ব্যাটিং সহায়ক উইকেটে আপনি যে কোনো ব্যাটার একজন রান করবেই আর কি, এক দুইজন রান করবেই। তো সো এই ক্ষেত্রে বোলিং উইকেটে আমরা কেমন ব্যাটিং করি সেটা দেখার বিষয়। যেমন ঘরোয়া ক্রিকেটে, সরি, আমাদের যখন দেশে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়, মানে টেস্ট ক্রিকেট হয়, তখন কিন্তু অনেক ব্যাটার রান করতে পারেনি। হ্যাঁ, ওই জায়গাটা কাজ করার দরকার আছে আমার কাছে যেটা মনে হয়েছে। আর ওভারঅল কিন্তু খারাপ হচ্ছে না ব্যাটিংটা, বাট আমার কাছে মনে হয় মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে, আমাদের জেতার জন্য খেলতে হবে টেস্ট ক্রিকেট। কলম্বো টেস্টটা কেমন হতে যাচ্ছে আপনার কাছে? এখানে কি কোনো পরিবর্তন আনা দরকার কিনা এই স্কোয়াড থেকে? যদি মিরাজ ইনক্লুড হয় তাহলে হয়তো একজন ব্যাটারকে সরে দাঁড়াতে হবে, সেক্ষেত্রে হয়তো বা আনামুল হক বিজয় কিংবা জাকির আলী যে কোনো একজনকে হয়তো বা আপনি সরাতে হবে একজনকে জায়গা করে দেওয়ার জন্য। ওপেনটা কে করবে এইটা নিয়ে একটা কোশ্চেন আসছে। মিরাজ তো ব্যাক করবেই, টুডে না টুমরো ব্যাক করবেই, যেহেতু সে রিকভারি করে উঠেছে আমার কাছে যেটা মনে হয়েছে। তো একটা চেঞ্জ হয়তো বা আসতে পারে। আর বলার যারা বাইরে বসে আছে, লাইক নাহিদ রানাকে আপনি তো চেষ্টা করছেন, নাহিদ রানাকে কিংবা এবাদত বসে আছে, তাকেও একটা হয়তো বা সুযোগ দিতে পারে সিলেক্টররা যদি বিবেচনা করে। সো একটা মনে হয় একটা দুইটা চেঞ্জ আসতে পারে, বাট যেটা বলছিলাম যে যদি ব্যাটিং সহায়ক উইকেট হয় তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে 5টা বলারকে সুযোগ করে দেওয়া উচিত, ইনক্লুড মিরাজ অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে যদি খেলে তাহলে খুবই ভালো হয়। মানে নাহিদ রানার নিয়ে যদি একটু কথা বলি, যে নাহিদ রানার কি যে তার ওয়ার্কলোডটা নিয়ে আরও পরিকল্পনা করা উচিত কিনা, যে তিনি কতটুকু কী করবেন? কারণ আমরা যারা দেখি যে টেস্টে আসলে তিনি কিন্তু সেইভাবে মেরে ধরতে পারছে না আসলে নিজেকে। না, বিসিবি আসলে বিবেচনা করবে তাকে কোন ফরম্যাটে জন্য বেস্ট হিসাবে তৈরি করবে। আমার কাছে যেটা মনে হচ্ছে টেস্ট ক্রিকেট তাকে মানে খেলতে দেওয়া উচিত এবং লম্বা সময়ের জন্য তাকে নিয়ে বিবেচনা করা উচিত। সেই ক্ষেত্রে হয়তো বা টি-20 কিংবা ওয়ানডে ক্রিকেট থেকে যদি একটুখানি অফ রেখে, ওয়ার্কলোডের কথা যেহেতু বললেন আপনি, এটা হয়তো বা ক্রিকেট বোর্ড চিন্তাভাবনা করবে ভবিষ্যতে। আর একই সাথে আমরা নাজমুল শান্তর কথা বলছিলাম, নাজমুল শান্ত ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে, তাকে আমরা কি টেস্টই রাখা যাবে এইরকম কিনা, যে শুধু তার জন্য টেস্ট, বাকি দুইটা ফরম্যাট কি আসলে মানে তিনি কি এখনো ওইভাবে নিজেকে মানিয়ে নিতে পেরেছে কিনা? না, আমি তাকে একটা ফরম্যাট থেকে আর কি সাইডে রাখতাম, উইচ ইজ টি-20 ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট। এই দুইটাতে আমি প্রেফার করব যে না তাকে রাখার জন্য। যদিও ওয়ানডে ক্রিকেটের থেকে সে রিসেন্টলি তার ক্যাপ্টেন্সি চলে গিয়েছে, বাট তাকে সুযোগ দিলে কিন্তু ওয়ানডে ক্রিকেটেও সে ভালো করবে, যেহেতু অভিজ্ঞতাটাও আছে, অনেক দিন ধরেই টিমের সাথে আছে, ক্যাপ্টেন্সিও করেছে। হুট করে তাকে ওয়ানডে থেকে বাদ দেওয়াটা আসলে বোকামি আমার কাছে যেটা মনে হয়েছে। বাট টেস্ট ক্রিকেটে সে আরও অনেক অনেক মানে বাংলাদেশকে দিতে পারবে আমি বিশ্বাস করি টেস্টে। জি। মানে এই জায়গায় কিন্তু মুমিনুলের যে আমরা শুরুটা দেখেছিলাম উত্থান, একই রকম কিন্তু নাজমুল শান্তর সেই রকম একটা উত্থান বলতে এখনও তিনি ওইভাবে চালিয়ে যাচ্ছে আসলে। তো অন্য যে ব্যাটার আমরা যদি মুশফিক দেখি আর একই সাথে যদি নাজমুল শান্ত, এই টেস্টে এই দুজনই আসলে রানে দেখা পেয়েছেন, বাকি যাদের কথা বলি ওইভাবে জ্বলে উঠতে পারেনি। তো আপনি বলছিলেন যে ব্যাটার সংখ্যা কমিয়ে বোলারদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে, তো এইখানে কি আরও একটু এটা বেশি বাজি ধরা হবে কিনা আসলে, যদি মনে করেন পরের টেস্টের জন্য যদি কমায়ও কোনো বলার ইনক্লুড করে? না, আপনি যদি মানে বলারদের মানে বেশি প্রেশার দেন, লাইক 4 জন বলার আপনাকে 150 ওভার বোলিং করতে হবে, উইচ ইজ ডিফিকাল্ট। আর একজন বলার আছে খালি মমিনুল বাইরে, সে হয়তো বা 10 ওভার 12 ওভার পর্যন্ত আপনাকে সাপোর্ট দিতে পারবে না। এই জন্য বলছে আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে। ট্রু উইকেটের ভিতরে আপনি তো 7 জন ব্যাটার নিয়ে খেললেন, রান করেছে কয়জন? 3 জন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত এবং হচ্ছে মুশফিকুর রহিম, এই 3 জন রান করেছে। তো 6 জন ব্যাটার নিয়ে খেললেও এই 3 জন কিংবা 4 জনই রান করতো, 2 জন হয়তো বা ফেল করবে। মানে এই ধরনের উইকেটে আপনার সবার কাছ থেকে আশা করতে পারবেন না যে সবাই রান করবে, 2-1 তো ফেল করবেই, 2-1 খারাপ দিন যেতেই পারে। বাট জেতার যদি মন মানসিকতা নিয়ে খেলেন তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে 5 জন বলার আপনাকে নিয়ে খেলাটা উচিত। কিন্তু সেটা কিন্তু বারবার ফেল হয়ে আসছে। মানে টপ অর্ডার যদি দেখেন, বাংলাদেশের টপ অর্ডার কিন্তু আসলে দাঁড়াতেই পারছে না মনে হয়। মানে এই এই ব্যাটিং সহায়ক উইকেটের কথা চিন্তা করতেছি আমি। ব্যাটিং সহায়ক উইকেটের ভিতরে আপনি 6 জন ব্যাটসম্যান খেলাবেন স্পেশালিস্ট এবং 5 জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলবেন। বাট
আবার যদি বোলিং উইকেটের ভিতরে খেলেন তাহলে আমি ব্যাটসম্যান বাড়ানোর পরামর্শ পক্ষে আর কি, যেটা কারণ ওই সময় বোলাররা এমনিতেই ভালো করবে। অবভিয়াসলি তখন তো ব্যাটারদের পরীক্ষা দেওয়ার জায়গা, তাই না? সো আপনি চিন্তা ভাবনা এরকম যদি করেন তাহলে ভালো হয় আমার কাছে। মানে সবসময় প্রতিকূল অবস্থায় খেলতে হবে। অবভিয়াসলি আপনি 5 জন বলার যদি বোলিং সহায়কে উইকেটের ভিতরে আপনি ট্রাই করেন, 5 জন বলার নিলেন সলিড বোলিং উইকেটে, তা সেই ক্ষেত্রে কাকে কখন নিয়ে আসবেন সেটাও কিন্তু বিবেচনা করতে হয়, তাই না? একজন বলার হয়তো একদিক থেকে 6টা উইকেট নিয়ে নিল, পরীক্ষাটা কাদের দেওয়া উচিত বা ব্যাটারদেরকে দেওয়া উচিত। এই ক্ষেত্রে এই জন্য বলছি যে যদি আপনি ব্যাটিং উইকেটে আপনি যদি বলার সংখ্যা বাড়ান, বোলিং উইকেটে যদি ব্যাটার সংখ্যা বাড়ান, তাহলে হয়তো বা টেস্ট ক্রিকেটে আমরা হয়তো বা কিছু করতে পারবো। এবং আমরা মাহিদুল অঙ্কনকেও দেখছিলাম যে তিনিও স্কোয়াডে রয়েছেন, তাকে কি সুযোগ দেওয়া উচিত কিনা? ইটস কোয়াইট ডিফিকাল্ট আমার কাছে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে। আপনি যদি আরও চেঞ্জ করতে চান, লাইক মিরাজ তো নেক্সট টেস্ট যদি খেলে তাহলে হয়তো বা যে কোনো একজনকে সরাতে হবে, সেক্ষেত্রে তো বলারকে সরানোর কোনো প্রশ্নই দেখি না, যেমন তাইজুল, তারপর নাইম আর 2 জন পেস বোলার। সো এইখানে মিরাজ যদি আসে তাহলে যে কোনো একজনকে ব্যাটারকে আপনাকে সরাতে হবে, সেক্ষেত্রে হয়তো বা আনামুল হক বিজয় কিংবা জাকির আলী। এখন আপনি যদি অঙ্কনকে সুযোগ দিতে চান তাহলে আপনার 2 জন ব্যাটারকে সরাতে হবে, যে কোনো উপরের থেকে হয়তো বা বিজয়ের জায়গায় হয়তো বা অঙ্কনকে যদি নেন, আর জাকির আলীর জায়গায় যদি আপনি মিরাজ। অঙ্কন কিন্তু ব্যাট হাতেও মোটামুটি মানে ঝলক দেখিয়েছে আর কি। ও তো ব্যাটার হিসাবে গিয়েছে, অ্যাজ এ ব্যাটার হিসাবে সে কিন্তু চান্সটা পেয়েছে। সেকেন্ডলি হয়তো বা কিপিং, বাট কিপার তো আপনার আছে অনেকগুলো, সেই ক্ষেত্রে আমি জাকির আলী অনেক কিপিং করে, তার জায়গায় হয়তো বা যদি টিম ম্যানেজমেন্ট বিবেচনা করে যে না অঙ্কনকে একটা সুযোগ দেবো, তাহলে জাকির আলীর জায়গায় সুযোগ দিতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে। তুষার মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা চাই আসলে কলম্বো টেস্টটা যদি নিজেদের করে নিতে পারতো তাহলে ব্যক্তিগতভাবে ভালো লাগতো। অন্তত বাংলাদেশে একটা সফলতা দরকার ছিল, একটা জয় দরকার ছিল একবার শেষ সময়। এই সুযোগটা আসলে এই গল টেস্টে নেওয়া উচিত ছিল। গল টেস্টে মানে যেহেতু একটা সুযোগ আসে, এত বড় সুযোগ কিন্তু আসে না সচরাচর। ধন্যবাদ আপনাকে তুষার ইমরান। দর্শক, আলোচনা করছিলাম যে বাংলাদেশ দলের যে শ্রীলঙ্কা সফর, সেই জায়গায় আসলে কতটা পরিপক্কভাবে তারা পারফরমেন্স করতে পেরেছে। শেষ করছি ক্লেমেন্ট বিয়ন্ড দ্য গাইড।